তো এই এটা করে দিছি আমি করে দিছি এটা কি 5 ভেরিয়েবল হ্যাঁ এটা করা হয়নি হ্যাঁ এটা করছো করছো না 5 ভেরিয়েবল না করো নাই না ও তোমরা তো পিছিয়ে গেছো আচ্ছা বল মনে আছে 5 ভেরিয়েবল কিভাবে আমরা ড্র করি একটার উপর একটা করি 5 তো দুইটা ফর ভেরিয়েবল ম্যাপ ড্র করি তাই না মানে ফিফথ ভেরিয়েবলটাকে ধরি যে একটা হচ্ছে সেটা 0 এর জন্য আর একটা হচ্ছে সেটা 1 এর জন্য মানে a যদি ফিফথ ভেরিয়েবল হয় তাহলে a সমান 0 এর জন্য আমরা একটা ফর ভেরিয়েবল ম্যাপ ড্র করি a সমান 1 এর জন্য আরেকটা ড্র করি কাইন্ড অফ এরকম তাই না মানে ধরো a b c d e পাঁচটা ভেরিয়েবল আছে তাহলে যেটা মোস্ট সিগনিফিকেন্ট সেটাতে যদি আমরা a মনে করি তাহলে a সমান 0 এর জন্য একটা ফোর ভেরিয়েবল ম্যাপ এবং a সমান 1 এর জন্য আরেকটা ফোর ভেরিয়েবল ম্যাপ কত তো পারোই বিশাল হয়ে যাবে মানে তোমার তো ওই যে অ্যাডজেসেন্সি গুলো মেনে করতে হবে মানে যাতে করে মানে তারা কাছাকাছি থাকে বা পাশাপাশি থাকে তুমি যদি করতে পারো ফাইন কোনো সমস্যা নেই কিন্তু সেটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে তাহলে তোমাদের কোশ্চেনটা কি ছিল ম্যাম এইটাই দিয়ে রাখেন কোশ্চেন উঠাই ফেলছি না অনেকে তো কোশ্চেন তুলে নেয় আচ্ছা তাহলে চেঞ্জ করে দেন দেখে নিই ডিই বিসি উপরে হচ্ছে এ জিরো এটা কোনো ব্যাপারে বলতে হবে তোমার কি শেষ হয়ে গেছে ফাইভ ভেরিয়েবল ম্যাপের মধ্যে মানে এক্সট্রা অ্যাডজেসেন্সিটা কোথায় আসতেছে মনে আছে উপরে উপরে একটা একটার উপরে এটা কার অ্যাডজেসেন্ট এইটা হচ্ছে 16 মানে প্রত্যেকটা প্রত্যেকটার অ্যাডজেসেন্ট না এগুলা বসানো তো বহুত মুশকিলের বিষয়
এটা হয়েছে মানে হ্যাঁ এটা বাস। যেটা দেখুন ডিফারেন্ট কালার দিয়ে কোনো বটল দিয়ে কোনো একটা ইন্ডিকেশন দিতে হবে যে দাঁড়ালো। আচ্ছা দুইটা ফরম্যাটের ম্যাপের মধ্যে মানে দুইটা থেকে কিছু সেল নিয়ে একসাথে যদি গ্রুপ হয় সেটা দেখানোর জন্য কি করতে পারো, ডিফারেন্ট কালার ইউজ করতে পারো, অথবা মানে ডট ডট দিয়ে দেখাতে পারো, ড্যাশ, মানে কোনো একটা ওয়েতে বোঝাতে হবে যে দুই ভেরিয়েবল ম্যাপে এই সেলগুলো একই প্রাইম ইমপ্লিকেশনের পার্ট। হ্যাঁ অনেকেরই চলে আসছে। আমরা কি কালার ব্যবহার করতে পারবো এক্সামে? হ্যাঁ এক্সামে কালার পেন্সিল ব্যবহার করতে পারবো? হ্যাঁ বলো না কেন। ও তাই তো। কালার পেন্সিল ইউজ করো না, পেন ইউজ করো, কারণ পেন্সিল মানে তো এটা হালকা হয়ে যেতে পারে, মুছে যেতে পারে, মানে বেটার হচ্ছে পেন ইউজ করা। বাট ধরো একটা ব্লু পেন দিয়ে দিলাম, একটা ব্ল্যাক পেন দিয়ে দিলাম। আচ্ছা তাহলে দেখো এখানে কি হচ্ছে, তোমার পার্পল আর গ্রিনটা নিয়ে তো কার কোনো সমস্যা নেই, ঠিক না? আচ্ছা, যেটা অনেকে মিস করছো যে এই দুটোকে আলাদা করছো, ওই দুটোকে আলাদা করছো, এটা চারটা একটা তারা কিন্তু একটা এক মানে একে অপরের অ্যাডজেসেন্ট, ঠিক না? সো এই দুইটার রেড ব্লক মিলে কিন্তু একটা প্রাইমারি। এইটাকে তুমি চাইলে আচ্ছা সিআর এটা কিন্তু কাজ করতেছে না, সিআর কি এখন থাক, যাওয়ার দরকার নেই, ক্লাস শেষে একটু ঠিক করে রাখবে। একটা এইভাবেও চাইলে তুমি ড্র করতে পারো, কিন্তু এভাবে ড্র করা কঠিন, ঠিক না? হয়তো ভিজিবিলিটির দিক থেকে বেটার, কিন্তু ড্র করাটা কঠিন। সো যেটাই করো সেটাই আমি কাটো, থিনার মানে বই ম্যাম তুমি মেকা যেটা ড্রয়িং করো, করে আসছি। সেটাতে করবা। আচ্ছা এখন বলো, মানে ট্রিকটা তো শিখছো, তাহলে 6 ভেরিয়েবল ম্যাপের ক্ষেত্রে কি ট্রিক অ্যাপ্লাই করতে পারি? করবো না? মানে এখনই তো বোঝা যাচ্ছে যে আমরা আসলে আমাদের এন্ডের দিকে চলে যাচ্ছি না, মানে কে ম্যাপের লিমিটেশনটা আস্তে আস্তে প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। তো 6 ভেরিয়েবল ম্যাপ ডুয়েবল, ওইখানে কয়টা ফরম্যাটের ম্যাপ ইউজ করতে পারি? চারটা, মানে ওইভাবে এটা করা সম্ভব। তাহলে কি হবে না, দুইটা ভেরিয়েবলকে বের করে নিয়ে আসবো, 0 0 এর জন্য একটা, 0 1 এর জন্য একটা, 1 0 এর জন্য একটা, 1 1 এর জন্য একটা। আর অ্যাডজেসেন্সি সেলুলার প্রপার্টি কিভাবে ডিফাইন করব? তোমার এখানে বলো এখন কে কার অ্যাডজেসেন্ট। ফর এক্সাম্পল M0 আর M48 এরা কি অ্যাডজেসেন্ট? M0 আর M48 নামিস নামিস না কেন না? দুইটা চেঞ্জ হয়েছে স্যার, V1 হয়ে গেছে আবার ইউ আর ভি দুইটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সো এটা কিন্তু অ্যাডজেসেন্ট না। কিন্তু আবার M0 আর M16 হ্যাঁ ইয়েস এটা অ্যাডজেসেন্ট, আবার M0 M32 হ্যাঁ তার অ্যাডজেসেন্ট, তাই না? মানে এইভাবে বুঝতে হবে। বাট এইটুকু 6 এর উপরে আর আমরা যাব না। তার মানে কেএমএফ সহজ, কেএমএফ সিস্টেমেটিক, বাট লিমিটেশন হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল যত বাড়তেছে এটা তত আমাদের জন্য কামারসাম হয়ে যাচ্ছে, যেহেতু পিকচরিয়াল রিপ্রেজেন্টেশন। ম্যাম M32 আর M48 কি অ্যাডজেসেন্ট নাকি না? হ্যাঁ এম আচ্ছা স্যার 32 আর M48 32 আর M48 48 আমি বলো এটা কি অ্যাডজেসেন্ট কিনা? অ্যাডজেসেন্ট তো অ্যাডজেসেন্ট, হ্যাঁ, কারণ কি চেঞ্জ হচ্ছে? V শুধু ভি চেঞ্জ হচ্ছে, ইউ তো চেঞ্জ হচ্ছে না, সো তারা অ্যাডজেসেন্ট। আচ্ছা তাইলে আমরা এখন যদি মানে আমরা কিন্তু তিনটা মেথড নিয়ে কাজ করতেছি ডিভিশনের।
ম্যাম তাহলে এটা কিভাবে ভিজুয়ালাইজ করব? এর আগেরটার মতো, এর আগে যেমন একের উপর একটা বসাইছি, হ্যাঁ এখানে তাহলে এইটা বসানো যাবে না একের উপরে, তাই না? কারণ হচ্ছে M0 আর M48 অ্যাডজেসেন্ট না। M0 আর M48 তো অ্যাডিশন না, তুমি ওই জায়গায় যদি একই কালার দিয়ে দেখো তুমি ভুল করবা, বা তারা তো সেম প্রাইমারি রিলেটেড পার্ট হতে পারবে না, ঠিক না? কারণ তারা অ্যাডিশন। আচ্ছা, এখন আমরা তিনটা মেথড নিয়ে বলতেছিলাম। একটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, দেন K-ম্যাপ, আর যেটা এখনো আমরা ডিসকাস করি নাই, আজকে ক্লাসের শেষে গিয়ে করব, সেটা হচ্ছে টেবুলেশন মেথড। তো ওইটার রেফারেন্সে এখন একটু বলে দেয় যে কেন আমাদের টেবুলেশন মেথডটা আসলে দরকার। বুলিয়ান অ্যালজেব্রাতে তো লিমিটেশন ছিল কি, যে আমরা সাকসেসিভ স্টেপগুলো প্রেডিক্ট করতে আমাদের খুব সমস্যা হয়। প্লাস কখন যে আমি আসলে 65 মানে লাস্ট স্টেজে পৌঁছেছি কি না সেটাও গ্যারান্টি দেওয়াটা, মানে আমার মনে হয় এটাই এর চেয়ে বেশি যাওয়া যায় না, কিন্তু হয়তো যাওয়া যায়, মানে একেবারেই তোমার এক্সপেরিয়েন্সের উপরে ডিপেন্ড করবে, বা প্র্যাকটিস যত করবা তত হয়তো এটা। আর অন্যদিকে K-ম্যাপের টেস্টটা সিস্টেমেটিক, মানে এখানে তুমি যদি নিয়ম ফলো করতে পারো অবশ্যই তুমি সবচেয়ে বেস্ট সলিউশনে রিচ করতে পারবে, কিন্তু এটা ঝামেলা হয়ে যাচ্ছে কোথায়? বড় হচ্ছে। যখন ভেরিয়েবলের সংখ্যা বেড়ে যাচ্ছে। আজকে ক্লাসে যখন আমরা একটু পরে টেবুলেশন মেথড নিয়ে শুরু করব, তখন দেখবা টেবুলেশন মেথডটা ইজ লাইক অ্যান অ্যালগরিদম, মানে একদম স্টেপ বাই স্টেপ বলা আছে, এরকম ছবি টবি না। ওটাও টেবিল দিয়ে করতে হয়, কিন্তু কোন স্টেপের পরে কি করতে হবে একদম বলে দিতে হয়, যার ফলে ভেরিয়েবলের সংখ্যা বেড়ে গেলে ওটাতে কোনো সমস্যা নাই, ওটাতে আমরা প্রোগ্রাম করতে পারবো। মানে K-ম্যাপে তুমি প্রোগ্রাম দিয়ে এটা করতে পারবে না, কারণ এটা পিক্সেল রিপ্রেজেন্টেশন, কিন্তু টেবুলেশন মেথডটাকে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারবো। তো আমরা আমাদের টেবুলেশন মেথড একটু কম সংখ্যক ভেরিয়েবলের জন্য দেখব, বাট ওটার অ্যাডভান্টেজ হচ্ছে ওইটা ভেরিয়েবলের সংখ্যার কোনো লিমিটেশন থাকবে না। কিন্তু ছোট ভেরিয়েবলগুলোর জন্য K-ম্যাপ যেরকম ইজি, টেবুলেশন মেথড যখন করতে যাওয়া দেখবা যে এটা এখন মানে সহজ বা কঠিনের দিকে যাব না, মানে এটা কানভার্সাল, মানে করতে ভালো লাগবে না, মানে বহু স্টেপ, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই ডিসকাশনে আবার আমরা একটু পরে যাব। তার আগে এখন যেটা করব সেটা হচ্ছে ড্রোন কেয়ার কন্ডিশন। এইটাকে আমরা কিভাবে K-ম্যাপের মধ্যে ইন্টিগ্রেট করতে পারি। ড্রোন কেয়ার কন্ডিশন কি, মানে এটার আইডিয়াটা আমরা আমাদের কারেন্ট নলেজ থেকে যদি বের করতে চাই, সেটা হচ্ছে বিসিডি কোড কি দেখছিলাম না, বিসিডি কোড যখন ডিজাইন করা হয়েছিল ওখানে কয়টা কোড ছিল? 10টা, 0 থেকে 9 পর্যন্ত, কিন্তু আমরা কয় বিট দিয়ে প্রেজেন্ট করছিলাম? 4 বিট। 4 বিট দিয়ে আসলে আমরা কয়টা কোড রিপ্রেজেন্ট করতে পারবো? 16টা। তার মানে দেখো 6টা কিন্তু আনইউজ ছিল, তাই না? এবার এত সামনে চলে গেল। তাহলে এই যে 6টা রিটার্ন আনইউজ, এরকম কিন্তু অনেক সময় হতে পারে, নট নেসেসারিলি তোমার সব মিটার্ম 0 হবে নাকি 1 হবে এটা স্পেসিফাইড থাকবে। যেগুলো আনইউজ সেগুলো তো 1 হোক বা 0 হোক আমাদের জন্য ডাজন্ট ম্যাটার, ঠিক না? তো ওই যে আনইউজ মিটার্মগুলো সেগুলোকে বলা হয় ডোন্ট কেয়ার। তো আমরা যদি একটু থিওরিটিক্যালি যাই, যেমন the value of a function is not specified for certain combination of variable. For example, in BCD code 1010 থেকে 4টা 1 পর্যন্ত। The unspecified midterms of a function are called don't care condition or simply the don't care and are denoted as x. K-ম্যাপে আমরা don't care গুলোকে x দিয়ে মার্ক করব। নরমালি তো আমরা 1 লিখি আর 0 লিখি, তাই আমরা 1 গুলোকেই শো করি। আর এখন যেগুলো don't care midterm সেগুলোকে আমরা দেখব x দিয়ে। These don't care condition can be used on a map to provide further simplification of the Boolean expression. Can be implemented as 0
or 1 মানে এখন এটা up to you তুমি যদি দেখো কোনো x কে প্রাইম ইমপ্লিকেন্টের মধ্যে ঢুকায় নিলে প্রাইম ইমপ্লিকেন্টের সাইজটা বড় হয়ে যাচ্ছে তাহলে তুমি ঢুকাতেই যাবা তাই না কারণ ও তো 1 হোক আর 0 হোক আমাদের কোনো মানে ফাংশনের কোনো চেঞ্জ আনতেছে না কারণ তারা আনইউজড কিন্তু তারা যদি ফার্দার সিম্পলিফিকেশনে হেল্প করে তাহলে আমাদের টার্গেট কি হবে তাদেরকে সিম্পলিফাই 1 অ্যাজিউম করা এবং তাদেরকে প্রাইম ইমপ্লিকেন্টের মধ্যে ঢুকায় নাও ইনফ্যাক্ট তখন আমি যদি তাদেরকে না ঢুকাই নি আমি যাকে প্রাইম ইমপ্লিকেন্ট বলবো সে আসলে প্রাইম ইমপ্লিকেন্ট না সে হচ্ছে ইমপ্লিকেন্ট কারণ সে সাবসেট হয়ে যাচ্ছে তাহলে যখন আমাকে সে সিম্পলিফিকেশনে হেল্প করবে সেই ডোন্ট কেয়ার টার্মগুলোকে আমি আমার প্রাইম ইমপ্লিকেন্টের মধ্যে ইনক্লুড করে নিব আর যেগুলা কোনো প্রাইম ইমপ্লিকেন্টে ঢুকানো যাবে না তাদেরকে আমরা কি অ্যাজিউম করব 0 তো নরমালি কোনো 1 যদি একা পড়ে যায় তাকে কি আমি ইগনোর করতে পারি মানে কোনো গ্রুপে ঢুকলো না পারি না তাকেও কিন্তু তার ফুল টার্মটা আমার এক্সপ্রেশনের মধ্যে রাখতে হবে ইনক্লুড করে নিতে হয় কিন্তু একটা ডোন্ট কেয়ার যদি পড়ে থাকে তার লাগবে তাকে কিন্তু আর আমার ঢুকাতে হবে না তাকে আমি অ্যাজিউম করে নিব 0 তার মানে আমার সুবিধা মতো আমি ডোন্ট কেয়ার টার্মগুলোকে ইউজ করব তাহলে বুঝবো কেমনে ম্যাম এটা ডোন্ট কেয়ার বলে দাও হ্যাঁ তোমার যখন ওই যে আমরা মিটারগুলো বলে দাও থাকে না এটা আমরা দেখতেছি দাঁড়াও এই দেখো সিম্পলিফাই একটা ফাংশন দেয়া আছে এই প্রথমটা কি 1 3 7 11 15 এটা কি এটা স্পেসিফাইড এটা 1 তাই না সাম অফ মিটার ফর্মে দেওয়া আছে which has the don't care condition that is small e 0 to 5 এটা হচ্ছে don't care বুঝতে তাহলে পারছি এখন এটা করো কয় ভেরিয়েবল তাহলে 4 ভেরিয়েবল কি করবে এই নিচে x হিসেবে বসাবা One 21, 22, 23, 23. 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 66, 8 67, 68, 69, 70, 71, Yes, sir. 72, 73, 74, 74, 75, 76, 77, 78, 78, 78, 79, 80, 80.
মাঝখানে কয়েকজন দুজন ঘুমায় আছো, তোমরা কি কিনে দেখো 81 82 ব্যাটারি ইউজ ছিল। এক্স এক্স আচ্ছা আসছে না? ইয়েস মিস দেখো এমন হতে পারে যে তোমাদের অ্যান্সার মিলে নাই, ঠিক না? মানে একজনের সাথে আরেকজনের মিলছে, সবাই একভাবে করছো। সেই আচ্ছা এখানে দেখো এই রেটটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নেই, তাই না? মানে এই একটা ওয়ান তো একটা প্রাইম ইন্ডিকেটে যাবে। এখন বাকি রইল একটা ওয়ান, সেটা কোনটা? এইটা। নরমাল নিয়মে আমরা কি করতাম, এই দুটো ওয়ান নিয়ে একটা গ্রুপ করতাম। এখন দেখা যাচ্ছে যে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে এটাকে বড় করে আমি 4 করে ফেলতে পারি। মানে 3 হলে আমি পারতাম না, কিন্তু 4 যেহেতু করা যাচ্ছে সো এটা পসিবল। তো এখানে আমি এই দুইটা x কে ইনক্লুড করে এই প্রাইম ইন্টিগ্রেটটাকে বড় করে ফেললাম ডাবল প্রাইম x প্রাইম। আবার দেখো এটাকে না ইনক্লুড আর এখানে এই x টাকে ফেলে দিলাম, মানে এটাকে 0 অ্যাসাইন করলাম, ফেলে দিলাম মানে ইগনোর করলাম, 0 অ্যাসাইন করলাম। আর এই x দুটো আসলে তাহলে কি হবে, আউটপুট কত আসবে এই ফাংশনের? এই দুটো x এর জন্য 1 আসবে 1 আসবে, কারণ আমি তো এই দুটো x কে প্রাইম ইন্টিগ্রেটের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। আচ্ছা আবার তুমি তাহলে এইখানে দেখো এই 1 এই 1 আর এই x এইটা নিয়েও কিন্তু গ্রুপ করতে পারো না? এবং এই দুটো x কে 0 অ্যাসাইন করতে পারো, মানে তোমার লেভেল অফ সিম্পলিফিকেশন কিন্তু সেম। অর্থাৎ এখানে আমাদের দুইটা অ্যানসারই কারেক্ট। এর আগেও অনেক সময় আমাদের মাল্টিপল অ্যানসার আসছে, কিন্তু সেখানে এটার সাথে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। সেটা কি, আগে যখন মাল্টিপল অ্যানসার আসছে প্রত্যেকটা অর্থাৎ যদি তুমি ট্রুথ টেবিল ড্র করো তাহলে প্রত্যেকটা মিড টার্মের জন্য সেম 1 এবং সেম 0 আসবে, ঠিক না? এইখানে কি এই দুইটা ট্রুথ টেবিল ড্র করে তোমার সেম আউটকাম আসবে না ম্যাম, কোথায় ডিফারেন্স হবে? ওই যে এক্স এর ভ্যালু আমরা এজিউম করে নিছি x এর, তাই না? মানে প্রথমটাতে এই 2x 1 আসবে আর এই x 0 আসবে, আর পরেরটাতে ওই x 1 আসবে আর ওই কর্নারের দুইটাতে 0 আসবে। অর্থাৎ তারা ইকুইভ্যালেন্ট না। তবে ইকুইভ্যালেন্ট না হলেও এটা কারেক্ট সলিউশন, কারণ এটা আনইউজ, মানে আমাদের তো বলেই দেওয়া হয়েছে যে এটা ডাজ নট ম্যাটার। কিন্তু আসল মিন টার্ম যেগুলো ডোন্ট কেয়ার না, তারা কিন্তু দুইটা সলিউশনে সেম থাকবে। বুঝা গেছে এটা? আচ্ছা তাহলে কি হলো, আমি তো ভাবলাম ঠিক হয়ে গেল, আবার কাজ করা। এগুলো ঠিক করার জন্য ইঞ্জিনিয়ার লাগবে। কাজ করছে দেখো। আচ্ছা তাহলে কি হচ্ছে যে either of one of the above expression satisfy the condition stated, মানে দুটোই আমাদের কন্ডিশন স্যাটিসফাই করতেছে। Note that the above two expressions represent two functions that are algebraically unequal. Each covers different don't care terms, এই কথাগুলো এখন বললাম। We may or may not include any of the x while all the one must be included. So এটা আমাদের কিন্তু ভুলে চলবে না। আচ্ছা তো এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ছিলাম সাম অফ প্রোডাক্ট নিয়ে। এখন সবসময় যে সাম অফ প্রোডাক্ট নিয়ে তা তো না, প্রোডাক্ট অফ সাম ফর্মেও তো তোমাকে বের করতে বলতে পারে। কি করবা? জিরো গুলো কারণ কে ম্যাপে তো ওয়ান গুলোকে কম্বাইন করলে কোন ফর্মে আসে? ম্যাম জিরো গুলোকে নিয়ে করব। প্রোডাক্ট ফর্মে আসে।
এখন এটার উল্টোটা করতে হলে তাহলে আমাদের কি করতে হবে? জিরোগুলো নেব জিরোগুলোকে কম্বাইন করতে হবে। তারপরে ডি মর্গানস অ্যাপ্লাই করে প্রোডাক্ট অফ সামে নিয়ে যেতে হবে। অর্থাৎ মানে সিম্পলিফাই এফ প্রাইম ইন দ্য ফর্ম অফ সাম অফ প্রোডাক্ট। বাট কে ম্যাপকে তো সিম্পলিফাই করলে আসলে সাম অফ প্রোডাক্টই আসে। অ্যাপ্লাই ডি মর্গানস থিওরাম, তখন আমার চলে আসছে এফটা প্রোডাক্ট অফ সাম। তাহলে আমরা যদি একটা দেখি, যেমন দুইটা চলে গেছে। এখানে দেখো কি হচ্ছে, এই ফাংশনটাকে বোথ সাম অফ প্রোডাক্ট ফর্ম এবং প্রোডাক্ট অফ সাম ফর্মে দিতে বলছে। তো প্রথমটার জন্য কি করবা? নরমাল, তাই না? আমরা যেভাবে 1 দিয়ে করি, মানে এটাতে তো কোনো ঝামেলা নেই। আর পরেরটার জন্য আমাকে কি করতে হবে? একই নিয়ম, মানে এতক্ষণ পর্যন্ত কে ম্যাপে যা আমরা নিয়মকানুন শিখছি, শুধু এখন কোন সেলগুলো নিয়ে কাজ করবো? জিরো সেল। এবং জিরো সেলগুলো নিয়ে যখন আমি প্রোডাক্ট অফ সাম ফর্মে বের করব, সেটা কি আসলে এফ বের হবে না এফ প্রাইম বের হবে? প্রাইম বের হবে। এফ প্রাইম বের হবে। তাহলে ওই এফ প্রাইম সমান বের হচ্ছে কি? এবি অর সিডি অর বিডি প্রাইম। এখন এটাকে যদি আমি তাহলে এফ প্রাইম ডি মর্গানস দিয়ে কমপ্লিমেন্ট বের করতে পারি, ঠিক না? এফ প্রাইম কে কমপ্লিমেন্ট করলে এফ আসছে, আর এই পুরোটার উপরে একটা প্রাইম করবে। এবং তখন আমি যদি ডি মর্গানস ল অ্যাপ্লাই করি, তাহলে আলটিমেটলি আমার কি আসছে? কোন ফর্মে আসছে? প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সাম। তাহলে তোমার কাছে কোশ্চেনে কি চাওয়া হচ্ছে বা তোমার রিকোয়ারমেন্ট, মনে করো এখন তোমার কাছে কি প্লেট अवेलेबल আছে, ইত্যাদির উপর ডিপেন্ড করে তোমার সিম্পলিফিকেশনের স্ট্র্যাটেজিটা ডিটারমাইন করতে হবে যে তুমি 1 নিয়ে কাজ করবা নাকি 0 নিয়ে কাজ করবা। আচ্ছা, এটা কিছু না, আমাদের ইমপ্লিমেন্টেশনটা দেখানো আছে যে সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের ফার্স্ট লেভেলে থাকে হচ্ছে অর গেট, আর সেকেন্ড লেভেলে থাকে হচ্ছে এন্ড। আর প্রোডাক্ট অফ সামের ক্ষেত্রে প্রথমে হচ্ছে অর এন্ড, সরি অর অর, আর তারপরে হচ্ছে এন্ড। আচ্ছা, এখানে দেখো আরেকটা এক্সাম্পল, মানে এত কিছু সাম অফ প্রোডাক্ট অফ সাম। এখন ক্যানোনিক্যাল ফর্মে কি? সাম অফ মিক্সচার প্রোডাক্ট অফ ম্যাক্সটার। প্রোডাক্ট অফ ম্যাক্সটার, ঘটনা কিন্তু সেমই, ঠিক না? সো তোমার এরকম প্রোডাক্ট অফ ম্যাক্সটার, সাম অফ মিক্সচার, এরকম কিন্তু এটা সব মনে আছে, তাই না? যে যেগুলো হচ্ছে আমার 1 সেগুলো হচ্ছে মিক্সচার, আর যেগুলো হচ্ছে 0 সেগুলো হচ্ছে ম্যাক্সটার। এখন এই ট্রুথ টেবিলের জন্য যদি আমরা কে ম্যাপ ড্র করি, তাহলে কি হচ্ছে যে যখন আমি 1 কম্বাইন করব, তখন আমার এটা আসছে x প্রাইম z x z প্রাইম। আর যখন আমি 0 করব, ওই যে আগে যে উদাহরণটা দিলাম, মানে তোমার যদি ম্যাক্স টার্ম ফর্মে দেয়া থাকে, মানে কোশ্চেনেই দেওয়া থাকলে এগুলো হচ্ছে ম্যাক্স টার্ম, তাহলে তুমি কি বুঝবা? কোনগুলো 0 হবে সেগুলো বুঝতেছো, ঠিক না? মানে কে ম্যাপে যখন বসাবা, তোমার যদি সাম অফ মিক্সচার ফর্মে কোশ্চেনে না দেওয়া থাকে, যদি তোমার প্রোডাক্ট অফ ম্যাক্সটার ফর্মে দেওয়া থাকে, তাহলে আসলে তুমি কোথায় 0 বসাবা, কোথায় 1 বসাবা? যেগুলো দেওয়া আছে ওইগুলোতে 0 বসাবো, যেগুলো দেওয়া আছে সেগুলো 0 বসাবো। 0 হবে। মানে এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, মানে ওগুলোতে তো 1 বসালে এটা উল্টা হয়ে গেল, হ্যাঁ? আর তারপরে কাজ কিন্তু আর কোনো পার্থক্য নেই, তারপরে তো সেম। মানে তোমাকে যে ফর্মে বের করতে বলতেছে সেই ফর্মে, মানে যদি এখন তোমাকে বলে প্রোডাক্ট অফ সাম ফর্মে বের করো, মানে পাই দিয়ে দেওয়া থাকলে কাজ করতে হবে। আর যদি বলে না কি জানো সাম অফ প্রোডাক্ট ফর্মে বের করো, তাহলে 1 নিয়ে কাজ করতে হবে। বাট তুমি কোশ্চেন থেকে কোন গুলা 1 আর কোন গুলা 0 এইটুকু ইনফরমেশন পেলেই তো তোমার কাজ হয়ে গেল। আর বাকিটুকু তো তুমি নিজেই ডিসাইড করতে পারবে যে তুমি কোন স্ট্র্যাটেজিতে আগাবা। চেঞ্জ হয়েছে না? ক্লিক করলেই চেঞ্জ হয়ে যায় না।
হ্যাঁ না এতটা নাকি করে চেঞ্জ হয় একটু আগে চেঞ্জ হয়েছে চেঞ্জ হচ্ছে হ্যাঁ আচ্ছা এখন এইটা একটু পড়ো তো প্রোডাক্ট অফ সাউন্ড তুমি কটার সময় ক্লাসে আসলা মানে সবসময় যে তোমাদের একদম রেডি বলে দেওয়া থাকবে যে কোনটা মিন টার্ম কোনটা ম্যাথ টার্ম তা কিন্তু না এটা আগেও বলছি এই লাস্টে এসেও বলছি এখন এটাকে কি করবা তোমার তো বুঝতে হবে কোনগুলা 0 কোনগুলা 1 সো আইদার মিন টার্মগুলো বের করতে হবে অথবা ব্যাক টার্মগুলো বের করতে হবে বের করলে তুমি বুঝে যাবা যে কে ম্যাপটা কি হবে এখানে কিন্তু তুমি সিম্পলিফিকেশন করতে পারো না সিম্পলি কে ম্যাপটা ড্র করতে বলছো অর্থাৎ কে ম্যাপের মধ্যে 1 আর 0 পুশ করতে হবে ডাইরেক্ট তো করতে গেলে ভুল করতে পারো মানে এটা দেখাতে হবে স্টেপগুলো মানে কিন্তু কাজ আছে তাই না কে এটা কিন্তু আমাদের আমরা অনেক আগেই দেখে আসছি তাই না যে এরকম থেকে কিভাবে আমরা ক্যানোনিক্যাল ফর্মে দিব এবং এটা তো আমাদের পরীক্ষার সিলেবাসের পার্ট এটা তো করা উচিত যেমন পরেরটা কি মিসিং আছে প্রথমটাতে তো তিনটাই আছে ও চারটা আচ্ছা হ্যাঁ প্রথমটাতে একটা মিসিং আছে আর পরেরটা দুইটা মিসিং আছে দুইটা মিসিং আছে তাহলে সেটা চিন্তা করে আমাদের আলাদা হবে আরেকদিন আসছিলাম না এই কথা করেছি তাহলে এখানে ইজি বাই কি কমপ্লিমেন্টারি করা ওটা থেকে করতে পারো ওকে ঠিক আছে আচ্ছা তাহলে সামারি যদি করি আমাদের ম্যাথ মেথডের স্টেপগুলো কি জেনারেট কে ম্যাপ ডিটারমাইন সেট অফ প্রাইমারি ইন্টিগ্রেন্ট সিলেক্ট এসেনশিয়াল প্রাইমারি ইন্টিগ্রেন্ট and find minimal copper set of the remaining primary integer এটাই হচ্ছে মূলত আমাদের কাজ আচ্ছা এখন এটা ঠিক হয়ে গেছে তখন ওই যে জোরে রাখছি টেবিলে আচ্ছা তাহলে এই যে একটু আগে যেটা বলছিলাম সামারি করছিলাম যে তিনটা মেথড আমরা দেখছি তার লিমিটেশন তাহলে আজকে আমরা একটুখানি টেবুলেশন মেথডটা ইন্ট্রোডাকশন দিব এবং কালকের ক্লাসে মূলত আমরা টেবুলেশন মেথড নিয়ে কাজ করব ঠিক আছে আগে সলিউশন তো করছো দেখা যাবে আচ্ছা টেবুলেশন মেথডটা কি এটার সিম্পলিফিকেশনও দুইটা স্টেপ হয় প্রথম স্টেপ হচ্ছে ক্যান্ডিডেট প্রাইম ইন্টিগ্রেট বের করতে হবে এবং সেকেন্ড স্টেপ হচ্ছে choose the prime implicant that give an expression with minimal power অর্থাৎ দেখো কে ম্যাপ এবং টেবুলেশনের মধ্যে আইডিয়ার কথা হবে কিন্তু কোনো চেঞ্জ নাই এবং সবাই কিন্তু আলটিমেটলি ওই বুলিয়ান অ্যালজেব্রার উপরেই বেস করে আছে শুধু পড়ার ওয়েটা ডিফারেন্ট মানে সব ঘটনা সেম
ওখানে যেমন অ্যাডজেসেন্সি আছে, এখানে বলা হবে ডিসটেন্স, এখানে বলা হবে ডিসটেন্স 1, আর ওখানে বলছি আমরা অ্যাডজেসেন্ট, মানে যদি একটা বিটে চেঞ্জ হয় তারা অ্যাডজেসেন্ট, আর এখন একটা বিটে চেঞ্জ হলে তাদের ডিসটেন্স হচ্ছে 1, মানে সব কনসেপ্ট সেম। কারণ হচ্ছে ওই যে বুলিয়ান অ্যালজেব্রার যে কমপ্লিমেন্টারি প্রপার্টি ওইটা ইউজ করেই কিন্তু আলটিমেটলি সিম্পলিফিকেশনটা হচ্ছে। তাহলে আজকে আমরা শুধু প্রথম স্টেপটার একটু মানে হালকা ইন্ট্রোডাকশন নিব, আর কালকের ক্লাসে মানে তোমরা একটু দেখে আসবে এবং কালকের ক্লাসে আমরা এটা সলভ করব, ঠিক আছে? আর এই মেথড, এই টেবিলেশন মেথডটাকে কুইক এফসি ক্লাস কি মেথডও বলা হয়ে থাকে, কারণ ওনারা দুইজনই এটাকে ইনিশিয়ালি ফর্মুলেট করেছেন। তাহলে এই যে প্রথম স্টেপটা, এই প্রথম স্টেপটার আবার কিছু সাব স্টেপ আছে, মানে ওই যে বলছি ইটস লাইক অ্যান অ্যালগরিদম, আমরা চাইলে একটা প্রোগ্রাম দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো এখানে একদম সব স্ট্র্যাটেজিক ধাপে ধাপে সাব স্টেপগুলো কি কি? গ্রুপ মিনটার্মস বাই নাম্বার অফ 1, compare minterm and find pairs with distance 1, generate subgroup. Repeat the above procedure on generated subgroup until no more subgroup can be generated. কত বুঝা যাচ্ছে না? মানে ওই যে আমি বলছি তো, মানে করতে ভালো লাগবে না, কেমন করতে অনেক সহজ, হ্যাঁ, আর এটা যথেষ্ট কামবারসাম, মানে স্টেপগুলো ম্যানুয়ালি করা খুব টাফ, বাট শেখার জন্য আমাদেরকে করতে হবে, আমরা অল্প সংখ্যক ভেরিয়েবল দিয়ে করব। বাট এটার বেনিফিট হচ্ছে একটাই যে ভেরিয়েবলের সংখ্যার কোনো লিমিট নাই, যত তুমি বাড়াও এটা কাজ করবে। তাহলে প্রথম কাজ কি? মিনটার্মগুলোকে 1 এর সংখ্যার উপর বেস করে আমরা গ্রুপ করব। এই দেখো একটা এখানে করে দেওয়া আছে, মানে এটা তোমাদের করতে হচ্ছে না, জাস্ট করে দেওয়া আছে, এটা আমরা একটু বুঝি যে কিভাবে করছে। হ্যাঁ, খেয়াল করো, কারণ কালকে কিন্তু তোমাদের করতে দেব অন্য একটা এক্সাম্পল। এখানে এই যে 0 1 2 8 কে ম্যাপের মতো এগুলো দেয়া আছে 10 11 14 15। প্রথম কাজ কি? এগুলোকে আমরা বাইনারিতে লিখব, মানে ফার্স্ট কলামটা আমরা ড্র করব, অর্থাৎ এখানে কি হচ্ছে এখানে তোমার ধরে নাও এই দুইটা কলাম এখনো নাই, হ্যাঁ, আমরা এই ফার্স্ট কলাম দিয়ে শুরু করব। এখানে তোমার ভেরিয়েবল আছে 4টা, তাই না? w x y z, এটা আমরা উপরে লিখলাম। তারপরে এই যে মিনটার্মগুলো আছে দেখো তাদেরকে এখানে লিস্ট করলাম, কিন্তু লিস্ট যখন করছি তখন কিন্তু এখানে একটু একটু গ্যাপ আছে, মানে এরা কিন্তু এক একটা গ্রুপ। কিসের উপরে গ্রুপ? নাম্বার অফ ওয়ানস, নাম্বার অফ 1, অর্থাৎ আমি প্রথমে এগুলোর বাইনারি ভ্যালুগুলো লিখে ফেলি, লেখার পরে আমরা যদি গ্রুপগুলোর দিকে তাকাই, দেখো এটাতে আছে 0 সংখ্যক 1, পরের তিনটাতে কি আছে? 1 সংখ্যক 1, 1 সংখ্যক 1, তারপরটায় 2 সংখ্যক 1, 2টা, তারপরটায় 3টা, আর লাস্টেরটায় 4টা। এই টিকগুলো কিন্তু এখনো আমরা দেই নাই। এরপরে আমরা কি করব? সেকেন্ড কলামটা ড্র করব, এবং সেকেন্ড কলামে এখন আমরা যখন যাব তখন আমাদের টার্গেট হবে ভ্যালিড পেয়ার খোঁজ করে বের করা। মানে স্যার হ্যাঁ, 7 তো 3টা বার, তাই না? তাহলে এটা চলে যাবে এখানে, তারপরে এখানে আসবে 7 11 14। আচ্ছা, এখন সেকেন্ড কলামে যখন, তাহলে এটা একটা সাবকিউ, এটাকেই বলা হচ্ছে একটা সাবকিউ। সাবকিউ। এখন সেকেন্ড সাবকিউ তৈরি করার প্রসেস আমরা শুরু করব। তাহলে এখানে আমাদের টার্গেট কি? ভ্যালিড পেয়ার বের করা, যাদের ডিসটেন্স 1, 1,
অর্থাৎ যারা অ্যাডজেসেন্ট, যদি কে ম্যাপের ভাষায় বলি, এখানে অ্যাডজেসেন্ট বলে না, এখানে বলে যাদের ডিসটেন্স 1। এখন চিন্তা করো, মানে তাহলে তো এটা একটা কাম্পারসাম প্রসেস, প্রত্যেকের সাথে প্রত্যেককে মিলাইতে হবে যে তাদের ডিসটেন্স 1 কিনা। কিন্তু আসলে কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেককে মিলানোর দরকার নাই। এই গ্রুপে 1 এর সংখ্যা কয়টা? হ্যাঁ 0 0 0। 0 এই গ্রুপে কয়টা? 2টা অটোমেটিক্যালি তো তাদের ডিফারেন্স 2 2 হবে, তাই না? তার মানে ওর সাথে পরের পুরাটা আসলে মিলানোর মিলানোর কোনো দরকার প্রয়োজন নেই। নেই। এই জন্যই প্রথমে আমরা এই গ্রুপটা করছি গ্রুপটা করছি, যাতে এই যে পেয়ার ফাইন্ড করার যে ঝামেলাটা, এটাকে একটু এফিশিয়েন্ট করার জন্য, যাতে মানে সবার সাথে সবার না দেখতে হয়, মানে যাতে জিনিসটা একটু ইজি হয়। তাইলে ওকে আমরা কার সাথে দেখবো? 01 02 08 08। আচ্ছা, এখন তিনটাই কিন্তু ভ্যালিড, তাই না? কারণ ওদের তো এই যে একটা বিটেই ডিফারেন্স, যে বিটটা ডিফারেন্স, মানে তাহলে আমি 0,1 এরকম লিখবো, ওদের দুজনকে নিলাম এবং 0 তে একটা টিক দিব, 1 এ একটা টিক দিব, মানে ওটা আমি নিয়ে নিলাম। 0 আর 1 1 দিব চলে গেল, এটা 0 1। আচ্ছা, এখন দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? এই বিটটাতে, ঠিক না? জি ম্যাম এই বিটটাতে তখন আমি এখানে কি লিখবো? Dash। হাইফেন। বুঝা গেছে? ম্যাম টিকটা কখন দিলাম এটা একটু আবার বলেন হ্যাঁ? টিকটা কখন দিলাম টিক কই দিলাম আবার? টিক দিলাম না টিক মার্কগুলো কখন দিলাম এই যে যখন তুমি 0 এখানে নিয়ে আসলে, 1 এখানে নিয়ে আসলে, তার মানে 0 আর 1 কভার হয়ে গেল। আচ্ছা তখন আমি 0 আর 1 এর পাশে টিক মার্ক দিছি টিক মার্ক দিয়ে দিছি। তো এইভাবে এই তিনটা তো হয়ে গেল। এরপরে আমি কি শুরু করব? 1 এর সাথে 10 1 এর সাথে 10। দেখো তো ওদের ডিসটেন্স কত? 1 1। মিস দুইটার ডিসটেন্স 1 আছে, দুইটা কয়টা চেঞ্জ হচ্ছে? একটা একটা চেঞ্জ হচ্ছে। না না দুইটা চেঞ্জ হচ্ছে বুঝছো? এই বিটটা চেঞ্জ হয়ে তিনটা যাচ্ছে। চেঞ্জ হচ্ছে হ্যাঁ 3 এটা এইটা চেঞ্জ চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটাও চেঞ্জ হচ্ছে। এটাও চেঞ্জ হচ্ছে। ডিসটেন্স কত? 3 3 তাহলে তার ভ্যালিড পেয়ার না। হ্যাঁ তাহলে কিন্তু আমি 1 আর 10 এখানে নিতে পারবো না। নিব না। বুঝা গেছে? মানে সবাইকে কিন্তু নিতে পারবো না। কাকে নিতে পারবো? যাদের ডিসটেন্স 1 1। তাহলে এইভাবে করে আমি পুরোটা তৈরি করছি। সেকেন্ড সাবকিউব শেষ। এখানে যারা কভার হয়েছে টিক করে গেছে। ফরচুনেটলি এই জায়গায় সবগুলোতেই টিক করছে, বাট নাও করতে পারে। মিস মানে যারা পেয়ারা পাবে না সেটা ঠিক করবে না। না, কোনো পেয়ারে যে ঢুকবে না হ্যাঁ সেটা ঠিক হবে না। সেটা ঠিক করবে না। তারপরে দেখো, এখন 0 আর কার সাথে দেখবো? 2 10, ঠিক না? আমি তো এটার সাথে এইগুলো তো আমার দেখার দরকার নেই। এখন এই দুইটার মধ্যে দেখো তো যায় কিনা? একটা হ্যাঁ যায় না তো। ডিসটেন্স 1 না। তারপর আমি 0 1 কে কার সাথে দেখবো? 8 10, এটাও যায় না। 0 1 2 10 কেন হইলো না একটা বিটেই তো ডিফারেন্স কোথায়? এখানে দেখো, এখানে হাইফেন আছে, এখানে ও, আচ্ছা, হাইফেন আচ্ছা, আছে। আবার এখানে 1 মিনিট চেঞ্জ আছে। তিনটা ডিফারেন্স হ্যাঁ, জি ম্যাম তাহলে মানে 0 1 কে কারোর সাথেই নিতে পারলাম না। তারপর ফর এক্সাম্পল এই 0 টু 8 10 কে এটা ভ্যালিড কেন? এই 0 টু 8 10 এই দুটো দিকে তাকাও, এইটা আর এইটা শুধু ফার্স্টের 1 এর সেম জায়গায়। কয় মানে কয় বিটে চেঞ্জ? একটা। মানে ডিসটেন্স হচ্ছে 1, দেখো হাইফেন কিন্তু সেম জায়গায়, ঠিক আছে ঠিক না? তো এইটাকে আমি নিতে পারছি। তো এইভাবে আমি তৈরি করলাম। এখন একটা জিনিস খেয়াল করো যে এই যে এই সাবকিউবে কিন্তু ও ঠিক করেনি, করছে? না করেনি। আর এইখানে চারটা আসছে, এদেরকে আর কম্বাইন করা যাচ্ছে না কারণ তাদের ডিসটেন্স বেশি। সো এটাই আমাদের লাস্ট সাবকিউব, মানে আমরা লাস্টে চলে আসছি, আর করা যাচ্ছে না। এখন তাহলে আমাদের প্রাইম ইন্টিগ্রালগুলো কি সেগুলো খুঁজে বের করতে হবে। কোথা থেকে খুঁজে বের করব? যাদের ঠিক পড়ে নাই, মানে ওইটাই তো লাস্ট গ্রুপ, তাকে আর কোথাও ঢুকানো যায় না। বুঝা গেছে? তাহলে এই যে এটাতে সবাই ঠিক পড়ে গেছে, এইখানে একটা ঠিক পড়ে নাই, তাহলে এটা কত? w প্রাইম x প্রাইম y প্রাইম আর এটা তো যেহেতু হাইফেন তার মানে নালিফাই হয়ে গেছে। তাহলে এই দেখো এটা, ঠিক না? তারপরে
আসবে x প্রাইম x প্রাইম y z প্রাইম এক্স প্রাইম জেড প্রাইম z প্রাইম এটা w y এটা w না নিচে একটা w y আছে এটা কত এটা x প্রাইম z প্রাইম x প্রাইম দুইটাতে x প্রাইম তুমি দুইবার লিখবা না একবারই হবে মানে এরকম মাল্টিপল কিন্তু থাকতে পারে কিন্তু তুমি নিবা একবার একবার তাহলে এইখানে তুমি এই যে x প্রাইম z প্রাইম নিবে আর এখান থেকে আসলো w y এখানে নন এসেনশিয়াল থাকতে পারে মিস নন থাকতে পারে এটা সেকেন্ড স্টেপ হ্যাঁ আমরা জাস্ট ফার্স্ট স্টেপটা বের করলাম যে সেট অফ প্রাইম থেকে তাহলে এটা বুঝছো কিনা কালকে সকালে বোঝা যাবে মানে কালকে তোমাদের আর একটা এক্সাম্পল করতে দিব এই জিনিসটা তোমরা ওই এক্সাম্পলের উপরে সলভ করো ম্যাম এটা হচ্ছে ফার্স্ট স্টেপ তাই না ফার্স্ট স্টেপ এরকম কয়টা স্টেপ আছে দুইটা মানে এখন আমি সেট অফ প্রাইম থেকে বের করলাম নেক্সট স্টেপে হচ্ছে কাকে আমি ঢুকাবো ওকে থ্যাংক ইউ